হ্যালো এভরিওয়ান, আনফোল্ডিং লিটারেচার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে একটি পোয়েম নিয়ে আলোচনা করব এবং পোয়েমটি খুবই সহজ ভাষায় যতটা সম্ভব বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এই পোয়েমটি নিয়ে আগেও একটি ভিডিও করেছি, কিন্তু আমার মনে হয় সেটি খুবই ছোট হয়ে গেছে এবং শুধুমাত্র মানে সেই অর্থে সেটাকে বিশ্লেষণ করা সম্ভব হয়নি ওই ছোট ভিডিওটিতে। তাই আবার এই ভিডিওটি নতুন করে আমি তৈরি করছি এবং এখানে যতটা সম্ভব সহজ ভাষায় যতটা ইলাবোরেটিভ ওয়েতে এটাকে ডিসকাশন করা যায় আমি চেষ্টা করছি। তো দ্য গ্রিন হাউস এফেক্ট, তো এই যে নামটা কবিতার, তো এটা দেখে কি মনে হচ্ছে একটা সাইন্টিফিক, মানে এটা আমরা ভূগোল বা সায়েন্সে পড়ে থাকি সাধারণত, যে গ্রিন হাউস এফেক্ট বলে একটা বিষয় রয়েছে। তো এই বিষয়টি তোমরা মোটামুটি, যেহেতু এটা 12 সিলেবাসে রয়েছে, তো 1978 থেকে তোমরা অত পড়েছো যে হোয়াট ইজ গ্লোবাল ওয়ার্মিং বা হোয়াট ইজ গ্রিন হাউস এফেক্ট। তো গ্লোবাল ওয়ার্মিং মানে কি বিশ্ব উষ্ণায়ন, আর গ্রিন হাউস এফেক্ট হচ্ছে এটা কিছু গ্রিন হাউস গ্যাস রয়েছে আমাদের বায়ুমণ্ডলে, যেমন কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প। তো এগুলো কি সূর্য থেকে আসা যে অতিরিক্ত যে তাপটা আছে সেটাকে শোষণ করে এবং মানে একটা তাপের একটা ভারসাম্য বজায় রাখে। কিন্তু যেহেতু আমাদের পলিউশন মানে দিনের পর দিন বেড়ে চলেছে, সেক্ষেত্রে কি হয় যে এই যে গ্যাসগুলো, যেমন আমরা ফ্রিজ, রেফ্রিজারেটর, এসি এগুলো ইউজ করছি, আমাদের যানবাহনের ব্যবহার বেড়েছে, তো এই গ্রিন হাউস গ্যাসগুলো কিন্তু বায়ুমণ্ডলের পরিমাণ বেড়ে চলেছে। তার ফলে কি হচ্ছে, এই যে সূর্য থেকে আসা যে অতিরিক্ত তাপ সেটা কিন্তু মানে আরো বেশি করে মানে প্রিজার্ভ করে রাখছে, এটা বেশি করে শোষণ করছে। আর তাতে কি হচ্ছে যে বায়ুমণ্ডলের উষ্ণতা আরো বেড়ে যাচ্ছে। এতে কি হচ্ছে, এতে করে হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, সমগ্র বিশ্বের উষ্ণতা বাড়ছে। গ্লেশিয়ার যা আছে, নর্থ পোল সাউথ পোলে যে বরফে ঢাকা একটা জায়গা রয়েছে, সেইখান থেকে বড় বড় গ্লেশিয়ার গুলো গলতে শুরু করেছে, সমুদ্রের জলতল বাড়তে চলেছে। তো এটা কিন্তু একটা মানে খারাপ ভবিষ্যতের একটা ইঙ্গিত, ঠিক আছে? তো এরপরও যদি আরো ডিটেলস তোমাদের জানতে হয় হোয়াট ইজ গ্রিন হাউস এফেক্ট বা হোয়াট ইজ গ্লোবাল ওয়ার্মিং, তাহলে এটা নিয়ে আলাদা একটা ভিডিও তোমাদেরকে দেখতে হবে, বা বই তোমরা পেয়ে যাবে, বইও তোমরা পড়তে পারো। তো আমার পক্ষে যতটুকু সম্ভব এখানে আমি ডিসকাশন করে দিলাম। তো এই যে কবিতাটার নাম গ্রিন হাউস এফেক্ট, তো কবির যে ভয়, মানে তিনি যে ভবিষ্যৎ নিয়ে তিনি খুবই চিন্তা করছেন যে ভবিষ্যৎ কি হতে পারে। যে তিনি একজন আমেরিকান পোয়েট এবং এডুকেটর, কার্ল রেনিস। তো উনি কিন্তু এখনো বর্তমানে জীবিত, ওনার এখন প্রায় 86 ইয়ার্স এজ। তো এই গ্রিন হাউস এফেক্ট নিয়ে কবি খুবই চিন্তায় রয়েছেন এবং তিনি ভাবছেন যে এই যে আমেরিকার মতন শক্তিশালী দেশ, যেগুলো মানে যেটা কিনা এখন মানে আমাদের সত্যি এটা মানতেই হবে যে আমেরিকা একটি খুবই শক্তিশালী দেশ। তার একটা মানে পুরো বিশ্বে তার একটা লিডারশিপ রয়েছে। তো সেই লিডারশিপ একদিন হয়তো হারিয়ে যেতে পারে এই গ্রিন হাউস এফেক্টের জন্য। হতে পারে এই বড় বড় যে শক্তিশালী দেশগুলি রয়েছে, যারা সামরিক দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে ভীষণ শক্তিশালী, সেই দেশগুলি হয়তো একদিন মরুভূমিতে পরিণত হবে। হয়তো এতটা এই লিডারশিপ তাদের হাতে থাকবে না, আবার হয়তো নতুন রাষ্ট্র তৈরি হবে। ঠিক যেমন হরপ্পা বা মহেঞ্জোদারো সভ্যতা আমরা ভারতবর্ষের ক্ষেত্রে পড়েছি, সেগুলো কিন্তু এককালে ছিল এবং সেগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগ বা যাই হোক। কিন্তু সেগুলো যখন মাটি খনন করে আমরা যখন বের করেছি, সেগুলো স্ট্রাকচার বা যা কিছু ঐতিহাসিকরা বের করেছে, সেটা দেখে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে এটা কিন্তু খুব সাধারণ একটা সভ্যতা বা গ্রাম্য সভ্যতা ছিল না, এটা নগরভিত্তিক সভ্যতা ছিল। তো সেই সময় কতটা প্রাচুর্য ছিল সেই সভ্যতাগুলো, তো আমরা সেই খনন কার্য দেখেই অবাক হই। তো সেই সভ্যতা কিন্তু আজকে আর টিকে নেই, তারপরে নতুন সভ্যতা এসেছে। তো এরকমই কিন্তু মানে এই যে বাড়তি যে বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস এফেক্টের যে প্রভাব, তো সেটা কিন্তু গ্রিন হাউসের যে প্রভাব সেটা কিন্তু বেড়েই চলেছে। তার ফলে হতে পারে যে এখন আমরা যে দেশগুলিতে বসবাস করছি, সেটা আমেরিকা হোক বা ইন্ডিয়া, সেই দেশগুলিও কিন্তু একদিন তাদের ক্ষমতা হারাতে পারে। তাদের যে ফার্মিং, যে চাষাবাদের জমি, সেগুলো উর্বরতা হারিয়ে যাচ্ছে দিন দিন। তো এগুলো যখন তারপরে আমাদের মনে আরো একটা ভয় যে মরুভূমি বেড়ে যাবে। মরুভূমির মানে এতটাই পৃথিবী উষ্ণ হয়ে যাবে যে মাটিগুলো মানে আবার মরুভূমিতে পরিণত হয়ে যাবে। তো সমুদ্রের জলতল যখন বাড়বে, তখন হয়তো অনেক ল্যান্ড এরিয়া যেগুলো স্থলভাগ, সেগুলো ডুবে যাবে সমুদ্রের তলায়। তো এই ভয়গুলো আমাদের রয়েছে। তো এগুলোর উপরে কিন্তু দৃষ্টিপাত করেছেন কবি। তো এখানে এখন আমি কবিতাটি লাইন বাই লাইন পড়া শুরু করছি। তো আরো যদি তোমাদের কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করছি। তো প্রথমেই বলেছে, দ্য গ্র্যাজুয়াল ওয়ার্মিং ট্রেন্ড উইল লাইকলি গো অন। এই যে বিশ্ব উষ্ণায়ন, এই যে দিন দিন গরম বেড়েই চলেছে, উষ্ণতা বেড়েই চলেছে, তো এটা কিন্তু হতেই থাকবে। কারণ কেন? এই যে গ্রিন হাউস এফেক্ট, এই যে গ্রিন হাউস গ্যাসগুলির যে প্রভাব, সেটা বায়ুমণ্ডলে বেড়েই চলবে। অ্যান্ড দ্য গ্রিন বেলস বিগিন টু স্লাইড ক্লোজার টু দ্য পোলস। আর এই যে গ্রিন বেলস, এখানে গ্রেইন বেলস বলতে কি বোঝানো হয়েছে? গ্রেইন মানে শস্য। তো এই যে শস্যের যে মানে একটা
কি বলবো, বর্ডার লাইন রয়েছে, যে মানে চাষাবাদের যে জমি, সেই জমিগুলো কি ওদের উর্বরতা হারাবে এই গ্রিন হাউস এফেক্টের ফলে। যে সমস্ত দেশে এখন চাষাবাদের জন্য উন্নত, তো সেগুলো আস্তে আস্তে কোন দিকে সরে যাবে, স্লাইড ক্লোজার টু দ্য পোলস, নর্থ পোল বা সাউথ পোল। কারণ নর্থ পোল আর সাউথ পোলে আমরা কি জানি, একদম বরফে ঢাকা একটা জায়গা, তো সেখানে গ্লেশিয়ার রয়েছে, সেই গ্লেশিয়ারগুলো গ্রিন হাউস এফেক্টের ফলে গলতে শুরু করবে, এবং তার ফলে কি হবে, সেই জায়গাগুলো থেকে যে ল্যান্ডটা বেরিয়ে আসবে সেটা হয়তো আরো বেশি উর্বর হবে, তাই সেখানেই হয়তো আরো ভালো শস্য উৎপাদিত হবে। যখন আমাদের দেশগুলি, এই আমেরিকান মতন দেশগুলি যেটা কিনা এগ্রিকালচারের জন্য বিখ্যাত, চাষাবাদের জন্য বিখ্যাত, তো সেখানে মানে সেখানে আর উর্বর জমি থাকবে না, সেখানে তারা শস্য উৎপাদনের ক্ষমতা হারাবে সেই জমিগুলি, এবং এটা কিন্তু সেই নর্থ পোলসের দিকে সেখানে ভালো জমি, চাষযোগ্য জমি তৈরি হবে, এবং সেখানে সেই গ্রেন বেলস গুলো সরে যাবে। ঠিক আছে, মানে চাষাবাদের জমিগুলো আস্তে 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 সেই নর্থ পোল আর সাউথ পোলের দিকেই সরে যাবে, এদিকে আর উর্বর জমি থাকছে না। সেকেন্ড লাইন বোঝাতে পারলাম আশা করি। এরপরে দ্য প্লেন স্টেটস উইল বি অ্যাবান্ডেন্ট অ্যাজ জায়ান্ট ডাস্ট বোলস। তো এই যে প্লেন স্টেটস বলতে আমেরিকান মতন জায়গা যেখানে চাষাবাদ হয়, সুন্দর সুন্দর ক্রপস, মানে সেই চাল ডাল গম যাই বলো সেগুলো উৎপাদন হচ্ছে, এগুলো কি আস্তে আস্তে অ্যাবান্ডেন্ট মানে পরিত্যক্ত হয়ে যাবে, অ্যাজ জায়ান্ট ডাস্ট বোল মানে মরুভূমির মতন তৈরি হয়ে যাবে। কারণ বিশ্বের উষ্ণায়ন এতটাই হয়ে যাবে যে এগুলো মানে এতটাই সবকিছু ড্রাই হয়ে যাবে, মাটি যেগুলো একটা মানে ধুলোয় মানে ধুলোর বাউলসে তৈরি হবে। ঠিক আছে, এরপরে বলেছে গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা উইল জয়েন দ্য নিউ গ্রেট পাওয়ার্স। আর গ্রিনল্যান্ড আর আন্টার্কটিকার মতো দেশগুলি মানে বড় বড় শক্তিতে পরিণত হবে। এখন যেমন আমেরিকা রাশিয়া এই দেশগুলি দাপিয়ে বেড়াচ্ছে, সেই সময় হয়তো এই দেশগুলি আর ক্ষমতা থাকবে না, এবং গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা যেগুলো কিনা এখন বরফে ঢাকা, সেখানে জীবনযাপন খুবই কঠিন, সেই জায়গাগুলো কিন্তু গ্রেট মানে শক্তিশালী পাওয়ার, ঠিক আছে, শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে। ইভেন ইফ উই প্লে দেম অফ অ্যাগেনস্ট ইচ আদার। তো এখানে বলেছে ফর মোর এইড, তো বলছে যদি আমরা তাদের কাছে সাহায্যের জন্য শরণাপন্ন হই, এবং তাদেরকে একে অন্যের মানে গ্রিনল্যান্ড আর আন্টার্কটিকার কাছে যদি আমরা সাহায্যের জন্য শরণাপন্ন হই, মানে আমেরিকার মতন দেশগুলি, ভাবো ভবিষ্যতে কি হতে চলেছে তাহলে। তো তারপরে কি হবে, যদি আমরা তাদের মধ্যেও একটা কম্পিটিশন চালিয়ে দিই যে কে বেশি হেল্প করতে পারবে, তো তারা যতটা হেল্প করবে তারপরেও কিন্তু মানে দেখা যাচ্ছে যে উই উইল স্টিল বি পোরার দেন উই আর নাও, আমরা তার থেকেও বেশি গরিব থেকে যাব। ওরা যতই আমাদের দিক, আমরা কিন্তু এখন যা আছে তার মানে ওরকমই, মানে আমাদের কাছে তবু কমই থাকবে। ঠিক আছে, ওরা যতই আমাদের দিক, যতই তাদের কাছে সাহায্যের জন্য শরণাপন্ন হই, তাদের মধ্যে যতটাই কম্পিটিশন চালিয়ে দিই, তো এটাই বলেছে এখানে, ইফ উই প্লে দেম অফ অ্যাগেনস্ট ইচ আদার ফর মোর এইড উই উইল স্টিল বি poorer than we are now. Life will be different, good tillable land so dear. তো এরপরে জীবনটাও কিন্তু অন্যরকম হবে। ঠিক আছে, এখন যেখানে আমরা গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছি, এখানে সেখানে যাওয়া, আমরা প্লেন ইউজ করছি সময় কম ইউজের জন্য, হাতের কাছে সমস্ত কিছু পাচ্ছি, যে কোনো খাবারের জিনিস আমরা দোকানে গিয়ে শপিং মলে গিয়ে বাজার করে আনছি, ভালো মতন একটা জীবনযাপন লাইফস্টাইল আমাদের রয়েছে, সেখানে কিন্তু আমাদের এই জীবনটা কিন্তু তখন অন্যরকম হবে যখন এই শক্তিশালী রাষ্ট্রগুলো ধসে পড়বে। এবং গুড টিলেবল ল্যান্ড, যে উর্বর যে জমিগুলো রয়েছে সেটা কি সো ডিয়ার বলতে এখানে খুব এক্সপেন্সিভ হয়ে যাবে, তখন কিন্তু আর চাষাযোগ্য এই আবাদি জমি আর থাকবে না। দ্য সাবআর্বস উইল গিভ ওয়ে টু ফার্মস। তো সাবআর্বস মানে কি, শহর ঘেঁষা যে জায়গাগুলো রয়েছে, সেই শহর ঘেঁষা জায়গাগুলো ওগুলো ফার্মে পরিণত হয়ে যাবে। এখন কি শহর ঘেঁষা জায়গাগুলো আরো শহরে পরিণত হয়ে যাচ্ছে, ঠিক আছে, আরো বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, কিন্তু এর পরবর্তীতে কিন্তু এই সাবআর্বস যে এরিয়াগুলো রয়েছে, শহর ঘেঁষা জায়গাগুলি, সেগুলি কিন্তু ফার্মে পরিণত হয়ে যাবে, মানে সেখানে চাষের জন্য উৎপাদন শুরু হবে, কারণ মানুষের খাবারের এতটাই দরকার মনে হবে তখন। দ্য সিটিজ ফিল আপ অ্যাগেন উইথ পিপল টু পোর টু ওন কার্স। এখন যেমন সিটি লাইফে দেখতে গেলে প্রায় সবার কাছে একটা বাইক বা একটা গাড়ি রয়েছে, তো যখন এই গ্রিন হাউস এফেক্টের পরিমাণ বেড়ে যাবে, তখন কিন্তু এই শহরগুলিতে মানুষের জীবনযাত্রা এতটাই মানে এতটাই নেমে যাবে, যে এতটাই গরিব হয়ে যাবে মানুষ, যে তারা কোনো গাড়ি এফোর্ড করতে পারবে না। ঠিক আছে, তো তার জন্য এখানে বলেছে দ্য সিটিজ ফিল আপ অ্যাগেন উইথ পিপল টু পোর টু ওন কার্স। তো এই শহরগুলি তখন খুব গরিব লোক দিয়ে ভরে যাবে, এবং তাদের কাছে কোনো গাড়িও থাকবে না। ঠিক আছে, তারা এতটাই গরিব হবে যে তারা একটা গাড়ি অ্যাফোর্ড করতে পারবে না। গাড়ি অ্যাফোর্ড করবেই কি করে? এখনই তো আমরা দেখতে পাচ্ছি যে পেট্রোল বা ডিজেল মানে এগুলো তো একদিন ফুরিয়ে যাবে, এগুলো তো মানে
লিমিটেড রয়েছে আমাদের কাছে, কিন্তু এরপরে এর এর জায়গা কি জায়গা নিচ্ছে, এইসব গাড়ির জায়গায় এখন ইভি, ঠিক আছে, ইলেকট্রিক ভেহিকেল গুলো জায়গা নিচ্ছে, চার্জিং স্টেশন তৈরি হবে পেট্রোল পাম্পের জায়গায়। তো এই জিনিসগুলো তো আমরা এখনই অবজার্ভ করতে পারছি। তো এরপরে কিন্তু যে মানুষজনের কাছে কিন্তু এই পেট্রোল ডিজেল একদিন ফুরিয়ে যাবে, এই ইলেকট্রিক চার্জিং ভেহিকেলই বা কত চলবে রাস্তায়, তখন কিন্তু মানে এই পরিণতিটাই আমরা কিন্তু দেখব। ওয়াকিং টু ওয়ার্ক অর ক্রাউডিং অন ট্রলিস, তারপরে কি এই যে শহরের যে লোকজন কাজের জন্য ওরা কি করবে, ওরা হেঁটে হেঁটে কাজে যাবে, বা ক্রাউডিং অন ট্রলিস মানে কি ওই যে ইলেকট্রিক ভেহিকেলের মতনই কিছু গাড়ি, মানে গাড়ি যেগুলো পাবলিক ট্রান্সপোর্ট, যেগুলো যেমন পাবলিক ট্রান্সপোর্টের মধ্যে আমাদের এখন কি রয়েছে, বাস, অটো, ট্রাম, ঠিক আছে, ট্রেন। তো তখন এরকম কিছু ইলেকট্রিক ট্রলিস চলবে যেগুলোতে করে মানুষ কাজে যাবে বা পায়ে হেঁটেই তারা কাজে যাবে। উই উইল মুভ ডাউন স্ট্রিটস লাইন্ড উইথ প্র্যাকটিক্যাল নাট ট্রিস, তারপরে কি এমন মানে আমরা এমন রাস্তা দিয়ে চলাফেরা করব যেখানে দুই ধারে রয়েছে নাট ট্রিস, মানে বাদামের গাছ, মানে যেগুলো খাওয়া যায়। এখন যেমন শহরগুলিতে মানে সুন্দর একটা, যেখানে ওয়েল প্ল্যান্ড একটা শহর, সেখানে কি থাকে আমরা দেখি রাস্তার দুধারে সুন্দর ওক ট্রিজ বা পাইন গাছ, এরকম সুন্দর সুন্দর গাছ লাগানো থাকে, পাতাবাহারি গাছ যাই হোক। তো সেই সময় কিন্তু এই সৌন্দর্য মানে বর্ধনের যে সৌন্দর্যকে বাড়ানোর জন্য সেরকম কোনো গাছ আমরা লাগাতে পারবো না। আমাদের যেটা নেসেসিটি, যে জিনিসগুলো আমাদের মানে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে পারে, সেই ধরনের গাছই আমাদের লাগাতে হবে। তখন কিন্তু এই রাস্তার পাশে কি থাকবে, নাট ট্রিজ মানে বাদাম গাছ থাকবে, নট এলমস অর ওকস, মানে এলম বা ওক এই জাতীয় কোনো সুন্দর বাহারি গাছ কিন্তু থাকবে না। উইথ ভেজিটেবল ক্রাউডিং দ্য ফ্রন্ট লন্স, আর আমাদের যে বাড়ির যে সামনের অংশ, যেখানে আমরা এখন সুন্দর ফুলের বাগান করি, ঠিক আছে, সুন্দর সুন্দর ফুল লাগাই, বা আমরা সুইমিং পুল রাখি, বা আরো অনেকভাবে সাজানো যায়। তো সেই সাজগোজ কিন্তু আর সাজসজ্জা কিন্তু আর বাড়ির থাকবে না। সেখানে কি হবে, সেই যে ফ্রন্ট লঞ্চ, সামনের যে জমিটা থাকবে আমাদের বাড়ির, সেখানে আমরা ভেজিটেবল গ্রো করবো, শাকসবজি লাগাবো, কারণ সেটাই নেসেসিটি, সেটা খেয়ে আমাদের বেঁচে থাকতে হবে, কারণ সেগুলো বাজারে পাওয়া যাচ্ছে না যথেষ্ট পরিমাণে, আর পাওয়া গেলেও সেগুলোর দাম হয়তো অতিরিক্ত, আমরা অ্যাফোর্ড করতে পারবো না সেগুলো। তারপরে বলেছে the tax base will be too small to support the public buildings, আর গভর্নমেন্ট কিন্তু ট্যাক্স কালেক্ট করতে ব্যর্থ হবে। যখন একটা দেশের ইকোনমি এরকম পর্যায়ে চলে আসবে, মানুষজন এত গরিব হয়ে যাবে, সেখানে সরকার আর ট্যাক্স কালেক্ট করবে কাদের থেকে? তো ট্যাক্স বেস উইল বি টু স্মল, তারা ট্যাক্স খুবই সামান্য পরিমাণেই কালেক্ট করতে পারবে টু সাপোর্ট দ্য পাবলিক বিল্ডিংস। আর যে পাবলিক বিল্ডিং গুলো রয়েছে, মানে সরকারি অ্যাডমিনিস্ট্রেশনের যে কাজগুলো, সেই যে বিল্ডিং গুলো, সেগুলোকেও তারা সাপোর্ট করতে পারবে না, এতটাই তারা কম ট্যাক্স কালেক্ট করবে। তখন কি হবে, উই উইল হ্যাভ টু ডোনেট আওয়ার্স আফটার ওয়ার্ক ইচ উইক। তো আমাদের যে প্রতিদিন মানে প্রতি সপ্তাহে যে কাজ রয়েছে, সেই কাজের পরে প্রতি সপ্তাহে আমাদের কিছু সময়, কিছু ঘন্টা এই যে পাবলিক বিল্ডিং গুলি মেরামতের কাজে বা এগুলো দেখাশোনার কাজে আমাদের দিতে হবে। মানে আমাদের নিজেদের কাজগুলো, এই যেগুলো এখন সরকার মানে প্রফেশনাল দিয়ে করানো হয়, যেমন বাড়ির কাজ বেশি হলে আমরা একটা কাজের লোক রাখি, বা একটা রান্নার লোক রাখি, কুক রাখি, ড্রাইভার রাখি, বা বাড়িতে রং করাতে হলে, যে কোনো জায়গায় অফিস রাস্তাঘাট বানাতে হলে, এগুলোর জন্য আলাদা আলাদা প্রফেশন রয়েছে, তাই তো? তখন কিন্তু এই প্রফেশনের লোকগুলো থাকবে না, তখন খাওয়া দাওয়াটাই নেসেসারি, নিজের কাজটাই নেসেসারি, নিজের পেটের অন্ন জোগাড় করাটাই নেসেসিটি হয়ে যাবে। তো তখন কি হবে, এই যে আমাদের যে দিন শেষে কাজ, তারপরে কিন্তু এই সমস্ত পাবলিক প্লেসগুলিকে মানে রক্ষণাবেক্ষণের জন্য আমাদেরকেই সময় দিতে হবে, কোনো প্রফেশনাল আর তখন পাওয়া যাবে না। উই উইল হ্যাভ টু ডোনেট আওয়ার্স আফটার ওয়ার্ক ইচ উইক টু রেক দ্য লন অফ লাইব্রেরি অ্যান্ড সিটি হল। তাহলে এই যে পাবলিক বিল্ডিংস গুলো যেগুলো রয়েছে, লাইব্রেরি, সিটি হল, ঠিক আছে, তো এখানে যে সামনে যে লন গুলো রয়েছে, যে ঘাসের যে সুন্দর জমিগুলো রয়েছে, সেই ঘাসগুলোকে সমানভাবে আমাদেরই কাটতে হবে, সেই জায়গাগুলোকে সুন্দর করে রাখার জন্য, ঠিক আছে? এটা কিন্তু আমাদের দায়িত্ব হয়ে যাবে তখন একটা, আমাদের কাজের পাশাপাশি। টু টাক পয়েন্ট দ্য চিমনি অফ দ্য ফেডারেল বিল্ডিং, আর সেই যে ফেডারেল বিল্ডিং রয়েছে, এটাও একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, তো সেখানে যে চিমনি রয়েছে, সেই চিমনির মধ্যে টাক পয়েন্ট মানে কি, মানে ইটগুলোকে মানে সিমেন্ট দিয়ে যেভাবে করা হয়, সিমেন্ট দিয়ে যেভাবে প্লাস্টার করা হয়, তো এই প্লাস্টারের কাজগুলো কিন্তু আমাদেরকেই করতে হবে, ঠিক আছে? তো এখানেই বলা হয়েছে যে মানে এগুলো তো প্রফেশনাল লোকেদের কাজ, তো এরকম লোক কিন্তু আর তখন থাকবে না। সবাই নিজের মানে পেটের অন্ন জোগাড় করার জন্য নিজের বাড়ির সামনে চাষবাস যেহেতু করবে, তখন কিন্তু এই শহরের বিল্ডিং গুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব, তো আমাদের কিন্তু এই সমস্ত বিল্ডিং বা পাবলিক প্লেস গুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদেরই হবে।
ইফ ইউ ডোন্ট ওয়ান্ট দ্য প্লেস টু ফল লাইক টেম্পলস ইন রোম, মানে কেন করতে হবে, কেন যদি না আমরা চাই যে মানে আমরা যদি এগুলো না করি তাহলে আমাদের যে এই দেশ রয়েছে এটারও একটা অবস্থা, এটার অবস্থা একদিন এই রোম, প্রাচীন রোম শহরের মতন হবে। ঠিক আছে, টেম্পলস ইন রোম, রোম শহরের যে মন্দিরগুলি সেগুলো ভগ্ন দশা। ঠিক আছে, যেমন আমাদের দেশে রয়েছে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা, মাটি খুঁড়ে বের হচ্ছে, বা এরকম আমাদের অনেক জায়গায় রয়েছে, পশ্চিমবঙ্গেই রয়েছে অনেক জায়গা। তো যেখানে কিনা মাটি খুঁড়ে খনন কার্য চালিয়ে পুরনো রাজাদের সময়ের যে বিল্ডিং গুলো রয়েছে সেগুলো কিছু না কিছু ভগ্নদশা বেরিয়ে আসছে। তো সেরকমই কিন্তু অবস্থা হবে যদি না আমরা এই জায়গাগুলোকে রক্ষণাবেক্ষণ না করি। ঠিক আছে, তাহলে সেই রোমের প্রাচীন রোম সভ্যতার যে টেম্পল ছিল সেটার মতনই কিন্তু অবস্থা হবে। যদি আমরা সেই রকম দেখতে না চাই তবে কিন্তু এই দায়িত্ব কিন্তু আমাদেরকেই নিতে হবে। ডোন্ট ওয়ান্ট শিপ টু গ্রেজ ইন আওয়ার স্কোয়ার, যদি আমরা না চাই যে এই যে রোম সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার পরে এই যে তাদের যে পাবলিক প্লেস রয়েছে, তাদের যে মার্কেট প্লেস রয়েছে, মানে যেটা সিটি সেন্টার বলে, মানে শহরের যে কেন্দ্র, সেখানে কি মানে ভেড়ারা ঘাস খেয়ে বেড়াতো। ঠিক আছে, মানে এমনই একটা ভগ্নদশা। তো সেখানে কি বলেছে যে ইফ উই ডোন্ট ওয়ান্ট দ্য প্লেস টু ফল লাইক টেম্পল ইন রোম, যদি আমরা না চাই যে রোমের মতন, রোমের মন্দিরগুলির মতন আমাদের সভ্যতাটা ভেঙে পড়ুক, ডোন্ট ওয়ান্ট শিপ টু গেজ ইন আওয়ার স্কোয়ার্স, আর আমাদের যে সিটি সেন্টার মানে আমাদের যে জমি, মানে মূল ভূভাগ, সেখানে ভালো জায়গাগুলিতে শুধুমাত্র ভেড়াগুলো ঘাস না খেয়ে বেড়াক। অ্যাজ দে গ্রেস ইন দ্য ফোরাম অফ দ্য 1000 years, ফোরাম মানে কি, সেই যে রোমের যে মার্কেট প্লেস যেখানে জুডিশিয়াল ব্যবস্থা চলতো সেটাকে বলা হয় ফোরাম। তো সেখানে সেখানে ভেড়াগুলো যেভাবে ঘাস খেয়ে বেড়াতো 1000 বছর ধরে, সেই রোমের মন্দিরগুলি, রোম সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার পর, সেরকম যদি দিন আমরা দেখতে না চাই তাহলে উইথ এ লিটল এফোর্ট দ্য কান্ট্রি উইল গো অন, তাহলে আমাদের এই ছোট ছোট ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে কিন্তু আমাদের কান্ট্রি কিন্তু চলে যাবে। কিভাবে? এই যে পাবলিক বিল্ডিং এর বা যে কোনো লাইব্রেরি, সিটি হল, এগুলো রক্ষণাবেক্ষণ দেখাশোনার কাজ আমাদেরকেই করতে হবে, আমাদের হাতেই তুলে নিতে হবে দিন শেষে। সো হোয়াট ইফ উই হ্যাভ লস্ট আওয়ার হাই প্লেস স্ট্রঙ্গার কার্থেজেস, এই যে কার্থেজেস ওয়ার্ডটা, এটা কিন্তু রোম যে সিটি সেটা রাইভাল আরেকটা সিটি। ঠিক আছে, রোম সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার পরে কার্থেজের উত্থাপন হয়েছিল। ঠিক আছে, তো বলছে সো হোয়াট ইফ উই হ্যাভ লস্ট আওয়ার হাই প্লেস টু স্ট্রঙ্গার কার্থেজেস, তো হতে পারে একদিন আমরা আমাদের ক্ষমতা হারাবো, কিন্তু হতে পারে কার্থেজেস এর মতন আরো শক্তিশালী রাষ্ট্র উঠে আসবে। তো হুজ ফার ফ্লাং ফ্লিটস উইল বি লোডেড উইথ মার্চেন্ডাইজ, যার ফার ফ্লাং ফ্লিটস মানে এখানে হচ্ছে কি জাহাজ, মানে নেভি বলা যেতে পারে। তো যেখানে নেভি, সেই দেশে নেভিগুলি তাদের যে মার্চেন্ডাইজ, তাদের ব্যবসা বাণিজ্যের জাহাজ নিয়ে ঘুরে বেড়াবে। তো এখানে কিন্তু সেই গ্রিনল্যান্ড বা আন্টার্কটিকা, নর্থ পোল, সাউথ পোল যে কান্ট্রিগুলো রয়েছে, গ্রিনল্যান্ড, আন্টার্কটিকার মতন শক্তিশালী রাষ্ট্রগুলোর কথা বলা হচ্ছে, যেটা কিনা ভবিষ্যতে গিয়ে হবে। চিপার দেন আওয়ার্স, তাদের যে পণ্যগুলো থাকবে, তাদের যে মার্চেন্ডাইজ গুলো থাকবে, সেটা কিন্তু আমাদের থেকেও সস্তা হবে, কারণ আমাদের দেশে তো সবকিছুই দামি, আমরা অ্যাফোর্ড করতে পারছি না, আমরা খুবই গরিব। কিন্তু তারা যে পণ্যগুলো নিয়ে ব্যবসা বাণিজ্য করে বেড়াবে, তাদের নেভিতে করে, তাদের ফার ফ্লাং ফ্লিটসে করে, জাহাজগুলিতে করে, সেগুলো কিনা অনেক সস্তা হবে। উই উইল বি গ্ল্যাড টু ওয়াচ ফ্রম দ্য বিচ, আর আমরা সেগুলি, সেই যে বিচ মানে কি সমুদ্রের তটভূমি, সেখান থেকে দেখতেই, দূর থেকে দেখেই আমরা কি খুশি হব যে হ্যাঁ ঠিক আছে, আমাদের এখন হয়তো সেই ক্ষমতা নেই, কিন্তু অন্য কান্ট্রির যে উন্নতি হয়েছে, নতুন নতুন দেশ যে শক্তিশালী হয়ে উঠছে, সেটা দেখে আমাদের মনে কোনো হিংসা হবে না, আমরা খুশিই হব। মানে আমাদের মনে সেই বোধটা থাকবে না যে আমাদেরও একদিন এরকম অবস্থা ছিল, আমরা অন্যের শক্তিশালী মানে শক্তি দেখে আমরা খুশিই হব। এটাই এখানে স্পিকার বলতে চেয়েছেন। অ্যাজ দ্য লাইটস ফ্রম কোরিয়ান আর্মাডাস পাস অন দেয়ার এন্ডলেস প্যাট্রোলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আর কোরিয়ান কান্ট্রি থেকে তাদের যে আর্মাডা, মানে তাদেরও যে নেভাল শিপ, মানে তাদের যে বাহিনী, সামুদ্রিক বাহিনী, সেটাও কিনা তাদের পেট্রোল চালাবে সারা, মানে সারা সমুদ্র জুড়ে, সারা পৃথিবীর সমুদ্র জুড়ে তারা কিন্তু পেট্রোল চালাবে, মানে ঘুরে বেড়াবে, তারা মানে রক্ষা করে বেড়াবে সমস্ত কিছু। লেট দেম হ্যাভ দেয়ার লিটল টাইম ইন দ্য সান, আর বলছে তাদেরকে, এখানে এই যে এই লাইনটা, এটা কিন্তু একটা খুবই মানে গুরুত্বপূর্ণ লাইন। এখানে বলেছে লেট দেম হ্যাভ দেয়ার লিটল টাইম ইন দ্য সান, তাদেরকে, এটা মানে এটা যদি আমরা আক্ষরিক মানে বের করি তাহলে কিন্তু মানেটা আমরা বুঝতে পারবো না। এটার একটা অন্তর্নিহিত মানে রয়েছে যে ঠিক আছে, এই শক্তিশালী দেশগুলো যেভাবে চলছে তাদেরকে সেভাবে চলতে দাও, তাদেরকে সেই ক্ষমতা বহন করতে দাও, এটা তাদের সময়। তো লেট দেম হ্যাভ দেয়ার লিটল টাইম ইন দ্য সান, তাদের এই সময়টাকে তাদের উপভোগ করতে দাও, কারণ একটা সভ্যতা যায় আরেকটা সভ্যতা তৈরি হয়।
ঠিক আছে? কোনো সভ্যতাই চিরকাল স্থায়ী নয়, কোনো সভ্যতার পাওয়ার সেটা কোনো চিরকাল স্থায়ী নয়, ঠিক আছে? তো কেউ সারা জীবন লিডার থাকতে পারে না। ভোটের সময়ও একটা দল যায়, আরেকটা দল উঠে আসে, ঠিক আছে? তো এজন্যই বলা হয়েছে let them have their little time in the sun. We will say to ourselves as we began to sway, আর আমরা আমাদেরকে সেটাই বলবো যেটা আমরা সাধারণত করে থাকি, to the strains of our native beach band. মানে আমরা নিজেদের আনন্দেই থাকবো। আমাদের যে নেটিভ বিচ ব্যান্ডটা রয়েছে, আঞ্চলিক যে গানের যে দলগুলো রয়েছে, সেগুলোর সাথেই আমরা আমাদের আমাদের মন ভাসিয়ে দেবো। তাদের মানে সেগুলো নিয়েই আমরা আনন্দ করে থাকবো। বা যে বাইরের বিশ্বে কি হচ্ছে, কোন দেশ মানে হারছে, কোন দেশ জিতছে, কোন দেশ শক্তিশালী হচ্ছে, কোন দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, সেগুলোতে আমরা আর মন দেবো না। আমরা মন দেবো কি, নিজেদের যে আঞ্চলিক যে আনন্দ, নিজেদের যে আঞ্চলিক যে গান, সেগুলো নিয়ে আমরা মেতে থাকবো। ইগনোরিং দ্য হিটস ফ্রম দ্য আর্কটিক অন দ্য রেডিও। আর আর্কটিক বলতে সে গ্রিনল্যান্ড বা আন্টার্কটিকা, এই নর্থ পোলের শহরগুলো বা সাউথ পোলের শহরগুলো, সেখান থেকে যে হিটস গুলো আসছে, মানে তারা যে শক্তিশালী হয়ে উঠছে, সেগুলো যে রেডিওতে শোনা যাচ্ছে, সেগুলোর দিকে আমরা কর্ণপাত করব না। আমরা কিন্তু আমাদের আনন্দে মেতে থাকবো, ঠিক আছে? তো এখানে কিন্তু কবি এই বার্তাই দিতে চাইলো যে গ্রিন হাউস এফেক্টের ফলে সভ্যতা কিভাবে ধ্বংস হয়ে যেতে পারে, এবং মানুষের মানে জনজীবন কিরকম হবে, মানুষের মেন্টালিটি, মানসিক অবস্থা কিরকম হবে, সেটা কিন্তু এখানে মানে খুব পজিটিভ ওয়েতেই বোঝানো হয়েছে। কোনো কিন্তু নেগেটিভ বার্তা এখানে দেওয়া হয়নি। নেগেটিভ বার্তা একমাত্র এটাই যে হ্যাঁ, আমাদের কর্মকাণ্ডের ফলে কিন্তু আমাদের সভ্যতাগুলো ধ্বংস হয়ে যেতে চলেছে। তো এই হচ্ছে পোয়েমটি। কোনোরকম কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ।